দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সরকার ও রাজনীতি এই শিরোনামে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমরা সরাসরি পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং আছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি দুজনকেই। সরাসরি শামা ওবায়েদ, আপনার কাছে আসি আমি। ভোটের সময় নিরপেক্ষ সরকার দরকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তার কথার প্রতি উত্তরে তথ্য উপদেষ্টা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য একা করে সরকার গঠনের ইঙ্গিত। হঠাৎ গত দুদিন ধরে আসলে একটা পাল্টাপাল্টি বক্তব্য আমরা সরকারের সঙ্গে বিএনপি মহাসচিব আমরা লক্ষ্য করছি। এমন বিতর্ক কেন? মানে নিরপেক্ষতার প্রশ্ন আসলো কেন, বা সরকারের সঙ্গে বিএনপির কোনো টানাপোড়েন কিনা? না, ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক সহ দেশ টিভির দর্শকদেরও শুভেচ্ছা জানাই। সরকারের বর্তমান সরকারটা তো একটি স্পেশাল সার্কামস্ট্যান্সেসে একটা সরকার গঠিত হয়েছে, যে সরকারকে সকল রাজনৈতিক দল এবং দেশবাসী স্বাগত জানিয়েছে। এবং বিএনপি কিন্তু প্রথম থেকেই এই সরকার গঠনের পর থেকে, ইন্টারিম গভর্নমেন্ট গঠনের পর থেকে সরকারকে সম্পূর্ণ সমর্থন দিয়ে এসেছে, এখনো দিয়ে যাচ্ছে। এবং ওনাদের প্রত্যেকটি সংস্কার এবং সংস্কার কমিশনের কে সাহায্য করার জন্য বিএনপিও কিন্তু ইন্টারনালি টিম গঠন করেছে, এবং সরাসরি ওনাদের সাথে ওনাদেরকে পরামর্শ বিএনপি দিয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং আমরা মনে করি আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ হওয়া উচিত এই কমিউনিকেশনটা সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংস্কারের ব্যাপারে এবং আগামী দিনের নির্বাচনের ব্যাপারে। এই পাল্টাপাল্টি বক্তব্য কেন হচ্ছে আমি জানি না। পাল্টাপাল্টি বক্তব্য হওয়ার কোনো কারণ নাই। ১/১১ কথাটা এই সরকারের উপদেষ্টা বলেছে, ১/১১ কথা বিএনপির মহাসচিব বলে নাই। উনি ইন্টারিম গভর্নমেন্টের নিরপেক্ষতা কথা বলেছেন, এবং নিরপেক্ষতা তাদের থাকতেই হবে। একটি নিরপেক্ষ সরকার ছিল না দেখেই তো এত আন্দোলন, এত রক্ত ছড়া, এত মৃত্যু, এত গুম, এত খুন। তো এখন নিরপেক্ষ সরকার না থাকলে তো নির্বাচন কমিশনও একটা নিরপেক্ষতা 100% নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে নাকি, একটা ভালো নির্বাচন আমরা দেখতে পারবো নাকি ভবিষ্যতে, যেটার জন্য 17 কোটি মানুষ বসে আছে, সেটা সন্দিহান। সেই কারণেই কিন্তু উনি বলছেন, উনি কখনোই, কারণ বিএনপি কখনোই ১/১১ সরকারের কথা বলবে না, কারণ ১/১১ সরকার এসে কি সার্কামস্ট্যান্সেসে এসেছে সেটা বাংলাদেশে, সেটা আমরা জানি, এবং ১/১১ সরকার এসে কি করছে সেটাও আমরা জানি। এই যে -2 ফর্মুলা, একটা ডিপলিটিসাইজেশনের একটা ব্যাপার ছিল, একটা রাজনীতি বিরাজনীতিকরণের যে একটা চেষ্টা ছিল, সেটা কিন্তু ১/১১ সময় আমরা দেখেছি। এবং তৎকালীন আওয়ামী লীগ তখন বলেছিল ১/১১ সরকারের এবং তৎকালীন নির্বাচন কমিশন ছিল তাদের আন্দোলনের ফসল ১/১১ সময়। তো এখানে তখন সকল রাজনীতিবিদরাই কিন্তু নির্যাতিত হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যিনি হাসিনা যে পালিয়ে গেছে উনি সহ। তো সেইখানে তো ১/১১ কথা বিএনপি ওই সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট হোক, সেটা বিএনপি কখনোই চায় না এবং চাইবেও না। বিএনপি চায় যে একটি গণতান্ত্রিক ধারাটা ফেরত আসুক। গণতান্ত্রিক ধারা ফেরত আসতে হলে যে বিশেষ যেই মানে গণ আন্দোলন বলেন, অভ্যুত্থান বলেন, এই 15 বছরের ত্যাগ তিতিক্ষা বলেন, ছাত্র জনতা আন্দোলন বলেন, তার ফলে যে 5ই আগস্ট ঘটলো, হাসিনা পালালো, তারপরে আমাদের এই 6 মাসটা কিন্তু কেটে গেছে, 6-7 মাস। এর মধ্যে আমাদের রেজাল্টটা কি? এখানে যদি দৃশ্যমান কোনো মানে ভূমিকা বর্তমান সরকার দেখাতে না পারে, ইন্টারিম গভর্নমেন্ট দেখাতে না পারে, তখন কিন্তু এই সরকারের ক্রিটিসাইজ করবে মানুষ, যেটা করছে এখন রাজনীতিবিদরা করছে, কালকে সাধারণ জনগণ করা শুরু করবে। কারণ একদিকে ওনারা রোডম্যাপও দিতে পারছে না নির্বাচনে, আরেকদিকে জিনিসের দামও কমাতে পারছে না, কোনোটাই কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওনারা কি কাজ করছে, কিভাবে কাজ করছে, সেটা খুবই দৃশ্যমান হতে হবে, এবং এই জন্যই মহাসচিব নিরপেক্ষতার কথা বলেছেন। এই ক্ষেত্রে আসলে বিএনপি ঐক্যের কথা বলেছে, সরকার ঐক্যের কথা বলেছে, সে ঐক্যের জায়গায় কোনো ফাটল দেখা দিবে কিনা এই যে বিতর্কের জায়গায়? না, এটা তো বিউটি অফ ডেমোক্রেসি। এই বিতর্কই তো আমরা 15 বছর করতে পারি নাই। বিতর্ক হওয়াটা সমস্যা না। আমি সবকিছুর সাথে বিএনপির সাথে সবাই একমত হবে বা সরকারের সাথে সবাই একমত হবে, সেটারও কোনো দরকার নাই। বিভিন্ন মত থাকবেই, এবং বিতর্কের পরেই একটা জায়গায় আমরা পৌঁছাবো। আমি মনে করি বিতর্কটা আমি পজিটিভলি দেখি। ছাত্র জনতা একটা বলবে, রাজনৈতিক দলগুলো একটা বলবে, সরকার হয়তো একটা বলবে, আলোচনা সাপেক্ষে এক টেবিলে বসে এক জায়গায় আসতে হবে। জি, আমি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে একই বিষয় নিয়ে আসতে চাই। হঠাৎ রাজনীতিতে এমন চাঞ্চল্য বা
সামনাসামনি একদম মুখোমুখি একটি বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকটি বাক্য নিয়ে। বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েন দেখেন কিনা, বা এই ধরনের নিরপেক্ষতার প্রশ্ন হঠাৎ করে কেন আসলো, আপনি কতটা যৌক্তিকতা দেখেন? ধন্যবাদ আপনাকে। মানে সরকারের টানাপোড়েন বলার মতো সময় এখনো আসেনি। কেন আসেনি সেটা বলছি। যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন যে বক্তব্যটা দিয়েছেন সেটা আমরা তার দলের অবস্থান, উনি দলের মহাসচিব, উনি জাস্ট একটা ব্যক্তিগত মতামত দিয়েছেন বলে মনে করি না। সো বিএনপি এটা ভাবছে। কিন্তু যারা নাহিদ ইসলাম যে রেসপন্ড করেছেন, এটা উনি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, কয়েকটা 2টা বা 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন থেকে বলছেন সরকারের, তারপরও পুরো এটা সরকারের সিদ্ধান্ত কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ হলো আমাদের প্রধান উপদেষ্টা দেশে নেই, এবং আমি এটা বলছি সেটা হলো জনাব নাহিদের এভাবে রেসপন্ড করাটাও সম্ভবত ঠিক হয়নি। মানে যখন সরকারকে নিয়ে এই ধরনের একটা মন্তব্য বিএনপির মতো দেশের প্রধান রাজনৈতিক দল বলছে, উচিত ছিল তাদের একটা ক্যাবিনেট মিটিং হওয়া, সেখানে আলোচনা হওয়া, এবং সেটার রেসপন্স তারা কিভাবে করবেন সেটা সরকার একসাথে করলে সবচেয়ে ভালো হতো। সো আমরা কি ওভার এস্টিমেট করবো যে জনাব নাহিদ সরকারের কথাই বলেছেন? না। আবার উত্তর পাল্টা যদি বলি এটার কি কোনো গুরুত্ব নেই? গুরুত্ব আছে, কারণ উনি জাস্ট একজন ব্যক্তি নন, এখন তিনি সরকারের একটা গুরুত্বপূর্ণ পোর্টফোলিও হোল্ড করেন। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই বিষয়টাকে কেন্দ্র করে সরকারের সাথে দ্বিমত হবে, বিতর্ক হবে, এবং আমি আরো বেশি কিছু, আরো তুলনামূলকভাবে আরো খারাপ কিছু আমি চাই না হোক, কিন্তু সেটা এক্সপেক্ট করছি। কারণ আমরা যদি এইভাবে দেখি, জনাব নাহিদের এই স্টেটাস এবং তার সাথে জনাব আরেকজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদও কিন্তু স্টেটাস দিয়েছেন। উনি ছোট স্টেটাস দিয়েছেন, কিন্তু একই ধরনের স্টেটাস দিয়েছেন, এবং দুজনের স্টেটাসেই আকারে ইঙ্গিতে বিএনপিকে ব্লেম করা ছিল যে তারা যদি সরকারে থাকেন, তারা বলছেন বিএনপি, মানে বিএনপি নাম না বলে বলছেন যে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসানোর জন্য তদবির করছেন, এগুলো যাতে না হয়। এবং অন্যান্য যে স্টুডেন্টদের যে অংশটা বাইরে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, যারা অলরেডি একটা রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার মধ্যে আছেন, তারা অনেকে এটা শেয়ার করেছেন। কেউ কেউ আরো এটাকে আরো অ্যাগ্রেসিভলি প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। কেউ কেউ প্রেসক্রাইব করেছে দিনে 3 বেলা করে 7 দিন এটা পড়তে হবে, গুরুত্বপূর্ণ লোকজন যাদেরকে আমরা চিনি। সো এই যে পরিস্থিতি আছে, তাতে আমরা বুঝতে পারি যে বিএনপির এই দাবির বিরুদ্ধে তারা অত্যন্ত টাফ ভাবে অবস্থান নেবে, এটা বোঝা যাচ্ছে। এখন দুদিকেরই আসলে মানে সমস্যার জায়গা আছে। বিএনপির জায়গা যদি দাঁড়িয়ে আপনি দেখেন যে তারা তো দল করছেন, এবং তাদের প্রতিনিধি যখন সরকারে আছেন, তারা ফর্মালি দেখা যাচ্ছে না, কিন্তু ইনফর্মালিও তারা দল গঠন প্রক্রিয়ার সাথে জড়িত আছেন কিনা, কারণ কখনো কখনো দেখা যায় তারা একই রকম ভাবে কাজ করেন। খেয়াল করুন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, এটা তো গতকালই একরকম প্রমাণ হয়ে গেল। দুজন উপদেষ্টা জবাব দিলেন, এবং যারা রাজনৈতিক দল তৈরি করছেন মাঠে, তারাও সেটার সাথে রেজোনেট করলেন একসাথে। তার মানে এই যে তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ। 31 ডিসেম্বরকে মাথায় রেখে যখন প্রক্লেমেশন ঘোষণা করবেন তারা বললেন, তখন একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ কিন্তু স্ট্যাটাস দিয়েছেন যে নাও অর নেভার, 31 তারিখই সব হবে। সো বাইরে যারা করছেন, সরকারের থেকেও তো তারা তা করছেন, শুধু তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এখনো আছে সেটা তো দেখাই যাচ্ছে। সেই জায়গা থেকে হয়তো ওনারা সেটা ভেবেছিলেন। কিন্তু আমি মনে করি কোনোভাবেই আমাদের এই ধরনের জায়গা চরম বিরোধপূর্ণ পরিস্থিতিতে চলে যাওয়া ঠিক হবে না। ঐক্যের জায়গাগুলোতে কোনো ফাটল দেখা যায়, এটা একটা বড় ঝুঁকির জায়গা তৈরি করবে, এবং এই ঝুঁকির মধ্য দিয়ে দেখা যাবে নানাভাবে অনেকে ঢুকে পড়ার চেষ্টা করবে। আমরা আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকজন যারা মানে ভিডিও সাক্ষাৎকার দেন না, চেহারা দেখানো তাদের পক্ষে সম্ভব, তারাও এখন স্ট্যাটাস প্রসব করছেন যে এরকম এরকম হতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আমরা যতই এই জিনিসগুলো নিয়ে কনফ্লিক্টে জড়াবো, ততই তারা এভাবে গর্ত থেকে বেরোনোর চেষ্টা করবেন। জি, আমি একটু শামা ওবায়েদ আপনার কাছে আসি। একজন নির্বাচন কমিশনার বলেছেন যে এই বছরের শেষে অথবা 2026-এর শুরুতে নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছেন। নির্বাচন নিয়ে রাজনীতিতে এখনই উত্তাপ দেখছি, নাকি সংস্কারের পথে কতটা এগুচ্ছি? মানে না, নির্বাচন নিয়ে আলোচনা হলে উত্তাপ হবে, ভালো কথা, তো উত্তাপ তো খারাপ জিনিস না। কিন্তু এখন নির্বাচন নিয়ে যখন আলোচনা হবে, তখনই এই যে যেমন উনি নির্বাচন কমিশনের যে সংস্কার, ওই কমিটিতে ভাই ছিলেন, এই নির্বাচন কমিশন সংস্কার, তারপর আপনার জনপ্রশাসন সংস্কার,
বিচার বিভাগ সংস্কার, এগুলা ইমিডিয়েট কিছু সংস্কার তো প্রয়োজন নির্বাচনের আগে, সেগুলা ওনারা করে নির্বাচন এই বছরে দিতে তো কোনো সমস্যা আমি দেখি না। সেই ওনারা বিএনপি থেকেও এটা বলা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলও বলেছে যে এই বছরেই ওনারা যদি চান, যদি সদিচ্ছা থাকে, যদি এরকম মানে টু মাচ উত্তাপনারা ছড়ানোর না চেষ্টা করেন যে এই যে দ্বৈত নীতি একটা, যে আমাদের ছাত্র জনতার কিছু অংশ ইন্টারিম গভর্নমেন্টে আছে আবার কিছু অংশ বাইরে আছে, এরকম ডুয়েল একটা ব্যাপার যদি না হয় তাহলে অবশ্যই এই বছরেই নির্বাচন হওয়া সম্ভব। এই সংস্কারগুলো করার জন্য তো জাস্ট সদিচ্ছা দরকার, ইন্টেনশন দরকার এবং পলিটিক্যাল কনসেনসাস দরকার, এবং সেটা তো আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে আছে। সংস্কার তো চলমান প্রক্রিয়া, সব এই যত ধ্বংস হাসিনা করেছে সেই সব কিছু সংস্কার করতে গেলে তো আগামী 10-15 বছর লাগবে। এত সংস্কার তো তাদেরকে আমরা 10-15 বছর বসে থাকবো নির্বাচনের জন্য, সেটা তো সম্ভব না। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে, যেটা ভাই বললেন, যে আমি এটা আবারও রিইটারেট করতে চাই যে এই যে 5 তারিখের পরে প্রফেসর ইউনূস সরকারের শপথ নেওয়া এবং এই শপথে ছাত্র জনতার কিছু সদস্য থাকা, তাহলে কি তারা কি স্ট্র্যাটেজি হিসেবে ওনারা থেকেছে এই সরকারে, যাতে এই সরকারকে চালাতে পারে? নিরপেক্ষতা তো ওই জায়গাটাই আসে। আমরা তো শুনি যে অ্যালিগেশনটা উপদেষ্টা দিয়েছে, আমরা তো মানে শুনি বাজারে আছে যে উপদেষ্টারাই বিভিন্ন মন্ত্রণালয়, মানে বাইরে যারা ছাত্র জনতা আছে 2-1 জন যারা মানে এখন নিজেদেরকে খুব ক্ষমতাবান মনে করছেন বিভিন্ন কারণে, তাদের কথায় অনেক মিনিস্ট্রিতে কাজ হচ্ছে, সেটা তো আমরা শুনতে পাই, সত্যি মিথ্যা বলতে পারবো না। সেটার যাচাই বাছাই সেটার সত্যতা তাদেরই বলতে হবে, ক্লিয়ার করতে হবে, কিন্তু এগুলো তো আমরা শুনতে পাই। সেই জায়গা থেকে আমি বলবো যে এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই স্ট্যাটাস দিয়েছিল জুলাই প্রোক্লামেশনের সময়, যখন উপদেষ্টারা স্ট্যাটাস দিল, তখন কিন্তু প্রেস সচিবের অপারেটর প্রেস কনফারেন্স করে ক্লিয়ার করতে হয়েছে যে আমরা নাই এই জুলাই প্রোক্লামেশনের এই প্রোগ্রামের সাথে। হ্যাঁ, তার কিন্তু রাত 10টার সময় এটা ক্লিয়ার করতে হয়েছে। তো সুতরাং এখানে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে আরও শক্তভাবে বসতে হবে, শক্ত ভূমিকা রাখতে হবে, এবং তারা যে নিজেদের স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারে সেইটা তাদেরকে ক্লিয়ার করতে হবে। এবং যদি রাজনৈতিক দল গঠন করতে হয় তাহলে এই 3 জনের সরকারের থেকে সরকার পদত্যাগ করে রাজনৈতিক দল করতে হবে। সরকারেও থাকবে, আবার রাজনৈতিক দলও গঠন করবে, আবার দ্বিমুখী স্টেটমেন্ট দিবে, তাহলে কিন্তু এগুলো আরো বেশি কনফিউশনে তৈরি করছে বাংলাদেশে এখন কনফিউশনের দরকার নেই, বাংলাদেশে এখন স্টেবিলিটির দরকার। জি, আসবো আপনার কাছে। আমি একটি প্রশ্ন রাখতে চাই ডক্টর জাহিদুর রহমান। সংস্কার, নির্বাচন, অন্যদিকে দ্রব্যমূল্য, দেশ জুড়ে দাবির মিছিল, নানান বিষয় রয়েছে। সরকার কোন পথে এগোচ্ছে, এই উত্তরটি নিবে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, কোথাও যাবেন না। দেশ সন্ধানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান। আপনার কাছে প্রশ্ন ছিল যে সংস্কার, নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ জুড়ে দাবির মিছিল কিভাবে সামলাচ্ছে বা কোন পথে এগোচ্ছে সরকার? সরকার চুপ থেকে সামলানোর চেষ্টা করছে, মানে সরকার কোনোখানেই খুব অ্যাক্টিভ কিছু, কোনো সিগনিফিক্যান্ট কিছু করতে পারছেন বলে মনে হয় না। একটা উদাহরণ দিই, যখন দ্রব্যমূল্য এত বাড়ছে, আপনি টিসিবির ট্রাক সেল বন্ধ করে দিলেন, আবার কৃষি বিভাগ ওই যে ট্রাকেই কৃষি পণ্য বিক্রি করছিল সস্তায়, সেটাও বন্ধ করে দেওয়া হলো। মানে খেয়াল করি আমরা যে সরকার অনেক সমস্যার সমাধান করতে পারবে না, দ্যাটস ট্রু। সিন্ডিকেট বা যা আছে, আমি অর্থনীতির একজন খুবই বেসিক বুঝা একজন মানুষ হিসেবে মনে করি, আমরা বলে ফেলি না সরকার সিন্ডিকেট কেন ভেঙে দিতে পারছে না, এটা ইজি না। কিন্তু আপনি যেটা করতে পারেন যে পণ্য মূল্যের কারণে সংকটে যে মানুষগুলো পড়েছে সেই মানুষগুলোকে কিছুটা কমফোর্ট দিতে, কিন্তু আপনি সেটা তো আসলে দিতে পারছেন না, আপনি সেটা বন্ধ করে দিলেন পাল্টা। বা বিভিন্ন জায়গায় আমরা ইনঅ্যাকশনের কথা বলছি, যে কোথাও সিগনিফিক্যান্ট স্টেপস নেই, এখনো রাস্তা বন্ধ করে ফেলছে, আপনি কখনো এগুলো ঠিক মতো ডিল করতে পারেন নাই। আপনি এগুলো যে প্রয়োজনে বল প্রয়োগ বলতে আমি পেটানোর কথা বলছি না, আমি আবারও বলছি, কিন্তু যেখানে যেখানে এগুলো ম্যানেজ করা কিছু হলেই এখন, এবং ঢাকার বাইরে ছড়াতে শুরু করেছে। এবং আমি ওই যে বললাম শুরু থেকেই যে ইনঅ্যাকশন দেখছি। আমি প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউর কথা স্মরণ করতে চাই। যারা নুরুল কবিরের সাথে একটা ইন্টারভিউতে তিনি বলছেন যে উপদেষ্টা চুজ তিনি কিভাবে করেছেন, যে তার কাছে একটা তালিকা দেখানো হলো, উনি যাদেরকে চেনেন তাদেরকে উনি চুজ করেছেন, ফাইন, হতেই পারে।
এবং কাজ করা নিয়ে বলছেন ওনারা যদি হয় তো ভালো, না হলে আমাদের কপাল খারাপ, এভাবে তো বলা উচিত না। আপনার যদি প্রাথমিকভাবে তাড়াহুড়া ছিল, নেয়ার ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে আপনি চেঞ্জ করবেন তাদের ক্যাবিনেট, আপনি নতুন মানুষজন নেবেন, এরকম অনেকগুলো পদক্ষেপ নেওয়া যেতে পারতো। ফলে আমরা বুঝতাম যে সরকার অন্তত চেষ্টা করছে, কিন্তু আমরা কোনো ক্ষেত্রেই কোনো চেষ্টা দেখছি না। তবে দু একটা জায়গায় যে আবার নিচ্ছেন না তা না, আমি এই জায়গায় একটু বলি যে ঘোষণাপত্রটা পাঠ করার কথা ছিল 31 ডিসেম্বর, সরকার সেখানে একটা অত্যন্ত চমৎকার স্টেপ নিয়েছে, কারণ এটা এককভাবে তারা যদি ঘোষণা করতেন, এবং একটা ঘোষণাপত্র ঘোষণা করার সমস্যা নেই, কিন্তু তারা সংবিধানকে বাতিল ঘোষণা করার একটা সম্ভাবনা ছিল, সেটা আমাদের একটা নতুন সমস্যা তৈরি করত। সেখানে সরকার খুবই প্রম্পট একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান উপদেষ্টা তার যখন সব দলকে ডাকলেন সেখানে ব্যাখ্যা করেছেন যে তাকে ডেকে নিয়ে যেতে চেয়েছিল, তিনি বলছেন না আমি সেখানে যাব না, এবং 5 অগস্ট যে পরিস্থিতি ছিল সবার মধ্যে যে ঐক্য, সো ওই ঐক্য যদি থাকে, ঐক্যবদ্ধভাবে যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে নেব, না হয় এই ঘোষণাপত্র হবে না। সো তারা কিছু কিছু জায়গায় আবার গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে সংকট আছে এবং সামনের সময়টা চ্যালেঞ্জ বাড়ছে। একটা দিন পর্যন্ত কিন্তু প্রথম দিকে 1 মাস 2 মাস 3 মাস আমরা সরকারকে সবাই ছাড় দেওয়ার চেষ্টা করেছে, রাজনৈতিক দলগুলোও ছাড় দেওয়ার চেষ্টা করেছে, এখনো দিয়ে রেখেছে, কিন্তু সামনে আসলে তারকে আরো অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সরকারকে আরো অনেক বেশি অ্যাক্টিভ, বা আমি প্রোঅ্যাক্টিভ, সরকার রিঅ্যাক্টিভ যাতে না হয়। 31 তারিখ যেটা হচ্ছে আপনি রিঅ্যাক্টিভ হয়েছেন, ওরা অ্যাকশন নিয়েছে, আপনি সেটা পাল্টা করেছেন। সরকার অনেক প্রোঅ্যাক্টিভলি আগে ভাগেই পরিস্থিতি বুঝে অনেক সিদ্ধান্ত নেওয়া দরকার হবে। না, সরকার এই যে মানুষ দাবির মিছিল নিয়ে নামছে, সবকিছুই কি আপনি মনে করেন যে পূরণ করতে পারবে বা এই সরকার করবে? একদমই, আপনি ওই ডিলগুলো করতে পারতে হবে, কিন্তু কখনো কখনো যখন অন্যায় এইভাবে নেমে অন্যায় কিছু কিছু দাবি চাপের মুখে সরকার অ্যাগ্রি করছে, তখন অনেকের কাছে ওই পথটাই সঠিক পথ বলে মনে হয়েছে। এবং এটা সেই শেখ হাসিনার পতনের পর প্রাথমিকভাবে এইচএসসি পরীক্ষা দিয়ে শুরু হয়েছিল, আমাদের মনে আছে নিশ্চয়ই। তখন না হয় সরকার যথেষ্ট কনসলিডেটেড ছিল না, স্ট্রং ছিল না, কিন্তু এরপর তো সেটা না। সরকার কি চাইছে যে সবকিছু মানুষের দাবি সব পূরণ? না, সরকার চাইছে না, কিন্তু ওই যে সরকার নিজেকে অনেক ক্ষেত্রেই অতটা শক্তিশালী বলে মনে করছে। একটা কথা সরকারকে মনে করতে হবে, সরকার যদি নিজেকে যথেষ্ট শক্তিশালী মনে না করে তাহলে আসলে হবে না। আর সরকারের উচিত রিপিটেডলি জনগণের সামনে বলা, এবং যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে একটা সরকার কিন্তু প্রশাসক, আমরা বলি না আমাদের 3টা বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এটা অ্যাডমিনিস্ট্রেশন। আপনাকে প্রয়োজনে সরকারের হাতে যে প্রচুর বল প্রয়োগের প্রচুর অ্যাপারেটাস থাকে সেগুলো আপনি লেজিটিমেটলি ব্যবহার করবেন। এই কথাটা আমি বারবার বলছি। শেখ হাসিনা অনৈতিকভাবে, অন্যায্যভাবে, বেআইনিভাবে বল প্রয়োগ করেছে বলে তিনি দানব, কিন্তু আপনি যদি প্রয়োজনে লেজিটিমেটলি বল প্রয়োগ করেন, এটা কিন্তু সরকারকে বোঝাতে পারতে হবে যে তুমি যে কোনো কিছু করতে পারো না, এবং মানুষকে বলা যে এটা হবে দেখব, কিন্তু পদক্ষেপ আছে এবং এইভাবে এই কাজগুলো করা যাবে না। সরকার এগুলো ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে। জি, শামা ওবায়েদ, আপনার কাছে কি মনে হয় নানান ইস্যু রয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশজুড়ে দাবির মিছিল, সংস্কার, নির্বাচন, রাজনৈতিক দলগুলোর দাবি রয়েছে, সরকার কোন পথে এগোচ্ছে এই মুহূর্তে? সরকারের উপরে আস্থা ধীরে ধীরে মানুষের কমে যাচ্ছে, আনফরচুনেটলি, এটা আমার উপলব্ধি। দেখুন, আমাদের যখন আমরা মানে আমি জেনে বলছি যে অনেক ইনভেস্টররা, প্রাইভেট ইনভেস্টররা, বিদেশি ইনভেস্টররা যারা ইনভেস্ট করবে, প্রফেসর ইউনূস সাহেব সারা দেশ পৃথিবীকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশে করার জন্য, ইনভেস্ট করার জন্য। তারা কিন্তু পেরিফেরিতে বসে আছে, কেউ ইনভেস্ট করছে না। আপনি বলছেন যে আস্থা কমে যাচ্ছে, কাদের আস্থা কমে যাচ্ছে? জনগণের আস্থা কমে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক দল তো জনগণ, আমরা তো জনগণের বাইরে না, আমরা তো জনগণের অংশ। রাজনৈতিক দলগুলোর আস্থা রাখতে চায়, জনগণকেও আমরা বোঝাতে চাই যে এই ইন্টারিম সরকার যে কাজটা তারা করতে এসেছে তারা করবে ঠিক মতো। কিন্তু আমরা যেটা বুঝি যে দেখেন, আপনি লাস্ট, আমি আপনাকে বলি, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদেরকে আপনি লাস্ট কবে জনসম্মুখে এসে বলতে শুনেছেন যে তারা কি করছে? ইকোনমি নিয়ে লাস্ট কি রিফর্ম তারা করেছে বা ফাইনাল করেছে বা কাজ করছে, এটা মানুষ জানে না, আমি জানি না নাগরিক হিসেবে। আপনার জিনিসের দাম কমানোর জন্য তারা কি কি পদক্ষেপ নিয়েছে এটা আমরা জানি না, কারণ দাম তো কমছে না। আচ্ছা, সিন্ডিকেট তারা ভাঙতে পারবে না, সেই অভিজ্ঞতা তাদের নাই এখানে। তারপরে আপনি ধরেন আইন উপদেষ্টা, উনি অনেক কথা বলেন, উনি অনেক প্রথম থেকে উনি ছাত্রদের সাথে অনেক বেশি ইনভলভ ছিলেন, বাট অ্যাকচুয়ালি আমাদের জনপ্রশাসন উপদেষ্টা
উনি কি কি রিফর্ম আনতেছে আমাদের জনপ্রশাসনে আমরা জানি না। পুলিশ আমাদের কি কি রিফর্ম, কিভাবে পুলিশকে রিফর্ম করবে, কিভাবে জনগণের আস্থা পুলিশের উপর ফিরিয়ে আনবে সেটা আমরা জানি না। ওরা তো কথাই বলে না, ওরা তো আমরা তো জানিই না যে তারা কি করছে। সো অটোমেটিক্যালি জনগণের মনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, স্টেক হোল্ডারদের মনে, সিভিল সোসাইটির মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই সরকার করছেটা কি, আর করলে কি করছে সেটা আমরা জানছি না কেন। কয়েকজন উপদেষ্টা তো কথা বলছেন যে এটা উল্টাপাল্টা কথা বলতেছে, কথা বলে আরো বেশি কনফিউশন তৈরি করতেছে। আপনারা একটা বুঝতে হবে জিনিস, দেখেন আমরা এখন একটা ক্রিটিক্যাল জাংশনে আছি বাংলাদেশ। এখানে আপনি রিসেন্টলি একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, যার বহু লোক এখনো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও অনেক জায়গায় অবস্থান করছে। আওয়ামী লীগের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তারা 15 বছর অনেক লোক বসিয়ে দিয়ে গেছে যাদেরকে এখনো ইউনূস সরকার বের করতে পারে নাই, বিগ প্রবলেম নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগের কাছে অবৈধ দুর্নীতির টাকা আছে, যেই টাকা তারা যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো জায়গায় খরচ করবে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য খরচ করবে। সেই আজকে যদি আমাদের ছাত্রদের উপর সম্পূর্ণ এই যে 3 উপদেষ্টা আমাদের ছাত্র উপদেষ্টা, তাদের উপর সম্পূর্ণ সম্মান রেখে আমি বলতেছি, এবং যারা ছাত্র জনতা আছে যারা দেশকে ভালোবাসে তাদের উপর সম্মান রেখে বলতেছি, আজকে যদি তারা এত বেশি জল ঘোলা করার চেষ্টা করে, এত বেশি ডিবেটে যাওয়ার চেষ্টা করে সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, তাহলে তারা আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। তাদের এই কথাগুলা, এই স্টেটমেন্টগুলা, এই ফেসবুকের স্ট্যাটাসগুলা আওয়ামী লীগকে আরো সাহসী বানাচ্ছে, আওয়ামী লীগকে ষড়যন্ত্র করার সুযোগ করে দিচ্ছে। তা এর বাইরে তো বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন স্টেক হোল্ডারের ষড়যন্ত্র আছেই। আপনি এটা প্রতিহত করবেন কিভাবে? আমরা যে প্রথম থেকে ঐক্যের কথা বলছি, তা ঐক্যটা হবে আমাদের এই জায়গায় যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই, উন্নয়নশীল বাংলাদেশ চাই। এটার জন্য আমাদের এই সংস্কার করতে হবে। তার সংস্কারের একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে ইলেকশন। আপনি ইলেকশন যদি না করবেন, সংস্কারগুলো তারা করবে কিভাবে? ধরেন তারা সংস্কার করবে, কোন রাজনৈতিক দল মানলো না, তো সংস্কার তারা করবে কিভাবে? ইলেকশন তো একটা সম্ভাব্য রোডম্যাপ দিয়েছে। রোডম্যাপ ঠিক আছে, রোডম্যাপটারও ক্লিয়ার করুক যে আমরা এত মার্চ এপ্রিল মের মধ্যে আমরা আমাদের ভোটার তালিকা হালনাগাদ হবে, আমাদের এত তারিখের মধ্যে এটা হবে, আমরা অগাস্টে বা সেপ্টেম্বরে ইলেকশন দেবো, বা আমরা ডিসেম্বরে ইলেকশন দেবো। এটা তো ক্লিয়ারলি বলতে হবে আপনাদের। এবং ওনাদের প্রফেসর ইউনূস যা বলেন এবং ওনার এই কিছু উপদেষ্টা যারা বলেন, এটা তো নিজেদের মধ্যে আমি কনফ্লিক্ট দেখতে পারি এবং দুর্বলতা দেখতে পাই। এই জন্যই তো ওনাদের উপর আস্থা মানে নর্মালি মানুষের কমে যাচ্ছে। জি, আমি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আবারও আসতে চাই যে জুলাই গণহত্যা সহ 15 বছরের গুম, খুন, নির্যাতন, আপনি জানেন যে একটি গুম কমিশন হয়েছে, তাদের কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই সরকার আসলে তাদের যে সময়টা আছে এর মধ্যে বিচার কতটা তারা করতে পারবে? এটা বিচার করা সম্ভব না পুরোটা। মানে আমাদের এই পরিমাণ অপরাধ হয়েছে, আমি জানি না কেউ যদি বলেন যে বিচার শেষ করে তারপর নির্বাচন হবে, এমন কথাও বলা হচ্ছে এবং একটা জেনুইন মানে বিচার নিয়ে তো দুটো কথা আছে, যে জাস্টিস হারিড, জাস্টিস বেরিড, এটা বলা হয় জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, মানে দুটোই খারাপ। আপনি খুব ফাস্ট বিচার করেও নষ্ট হবে, আবার খুব দেরি করা ইটসেলফ আ প্রবলেম হবে। 1 বছর সময় আছে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যদি সবচেয়ে কম বা অলমোস্ট কোনো সংস্কার না হয় তাহলে 1 বছর মানে এই 25-এর মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। সো এই 1 বছরের মধ্যে যদি আপনি তাড়াহুড়ো করে বিচার করে ফেলেন, এত বিচার, ইটস কোয়াইট ইম্পসিবল। আমাদের চিফ প্রসিকিউটর, আমাদের আইসিটি যিনি আছেন, তিনি বলেছেন এই বছরে, মানে গত বছর বলেছেন যে আগামী বছরের মধ্যেই, মানে এই বছরের মধ্যেই বিচার শেষ হবে। মানে আমি ঠিক জানি না যে 1 বছরের মধ্যে এখানে যাবতীয় বিচার করে ফেলা, মানে অন্তত কিছু বিচার করে ফেলা আমার কাছে খুবই ফাস্ট মনে হয়। সো আমি বিচারও একটা দীর্ঘ প্রক্রিয়া, আমরা যেটা দেখতে চাই বিচারটা সিরিয়াসলি নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশনগুলো হয়েছে, বিচারের প্রসেস শুরু হয়েছে এবং সেগুলো চলছে। এরপর যে সরকার আসবে, ইনফ্যাক্ট এরপর তার আওয়ামী লীগ আসছে না, এবং বিএনপি যদি ওই বিচার বন্ধ করে, বিএনপি বিচার বন্ধ করবে এটা ভাবতেও আমার কাছে কেমন যেন লাগে, তাই না? মানে বিএনপি যে পরিমাণ সাফার করেছে এই দলকে দিয়ে, বিএনপি বিচার বন্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। আর কথার কথা তাত্ত্বিকভাবে এরপরে যদি বিএনপি করে, পিপল আর দেয়ার, মানুষ সেটার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু এই যে বিচার শেষ করে নির্বাচন হতে হবে, এগুলোকে তখন না এক ধরনের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হতে পারে। জি, আমি একটি বিরতি থেকে ফিরে আসি, এরপর আমরা আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা
আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি যেতে চাই শামা ওবায়দ, আপনার কাছে আসি। জুলাই গণহত্যা, গত 15 বছরের গুম, খুন, নির্যাতন, আপনার দল বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে। আপনাদের অবস্থান কি? যেখানে অনেক কেউ বলছেন বা উপদেষ্টারাও বলছেন যে বিচারের পরে নির্বাচন। না, বিচার তো আমরা চাই, এবং আপনাদের মনে থাকবে যে আমরা কিন্তু যখন জাতিসংঘের কাছে বিএনপি একটা চিঠি দিয়েছিল জাতিসংঘ মহাসচিবের কাছে, যে এই জুলাই অগস্টের গণহত্যা প্লাস গত 15 বছরে যা ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের নামে যা যা হয়েছে সব কিছুর স্বচ্ছ তদন্ত হতে হবে। ভবিষ্যতে তারা যখন ফ্যাক্ট চেকিং এর করছিল যখন জাতিসংঘ, তখন আমরা এটা তাদেরকে দিয়েছিলাম, এবং এটা কারণটা কি ছিল যে ভবিষ্যতে যেন এই ইনভেস্টিগেশনের স্বচ্ছতা নিয়ে বা এই বিচার নিয়ে যেন কোনো কথা না ওঠে, এবং এই পরিবারগুলো যারা ফ্যামিলি মেম্বার হারিয়েছে আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্নভাবে, তারা যেন সুষ্ঠু বিচারটা পায়। তো সেইটার জন্য কিন্তু অবশ্যই বিএনপি চায় যে বিচার হোক, কিন্তু বিচারটা তো চলমান প্রক্রিয়া। শেখ হাসিনা সহ আওয়ামী লীগে যারা যারা এই গুলি করতে অর্ডার দিয়েছিল, বিভিন্ন সময় গুম করতে অর্ডার দিয়েছিল, এদের বিচার তো আমরা চাই। অবশ্যই এদের বিচার হতে হবে, না হলে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি সামনে এগোতে পারবে না। সেই জন্যে আমরা বিচার চাই, ডেফিনেটলি চাই, এবং সুষ্ঠু বিচার চাই। যে অন্যায় করেছে তার বিচার চাই, কিন্তু এই বিচারটা চলমান প্রক্রিয়া। আপনি 6 মাসের মধ্যে এই সবাইকে, কারণ 15 বছর অনেক কিছু ঘটেছে ভাই। আমাদের দলের বাইরেও আপনাদের সাগররুনি হত্যা দেখেন না? সাগররুনির বিচার তো এখনো সাংবাদিকরা এখনো কিন্তু 6 মাস কেটে গেছে, সাংবাদিক মহল থেকেও কিন্তু এই জিনিসটা রেইজ হয় না যে সাগররুনির বিচারটা কি হলো। ঠিক আছে, তো ওইটাও কিন্তু এটকে আছে। এরকম বহু ঘটনা ঘটেছে, হাসিনা ঘটিয়েছে 15 বছরে, যেগুলো আমাদের এখন সুরাহা হতে হবে। সেটার জন্য সুষ্ঠু বিচার হতে হবে, এবং বিএনপি সবসময় চাইবে যে, কারণ আমরা হচ্ছে নাম্বার 1 ভিকটিম। বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে আমাদের যত নেতাকর্মীরা ডাইরেক্টলি মানে এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, আমরা তো অবশ্যই চাই এর প্রত্যেকটার বিচার হোক এবং স্বচ্ছ বিচার হোক, এবং বিচারটা কিন্তু বাট চলমান প্রক্রিয়া। এই বিচারের করতে গিয়ে যদি আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করি, তাহলে কোনোটাই ঠিক মতো হবে না। না গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আসবে, না বিচার কার্য ঠিক মতো চলবে। তো আমার মনে হয় যে এইটা দুইটাকে আলাদাভাবে রাখতে হবে। বিএনপির চেয়ে বেশি বিচার কিন্তু কেউই চায় না। মানে শেখ হাসিনার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার দল আমরা করি। তারেক রহমান সাহেব আরেকজন বিশাল ভিকটিম। আমাদের মহাসচিব জেলে গেছে 9 না 10 বার শেখ হাসিনার সময়। তো এখানে আমরা তো বিচার চাইবো না কেন? আমাদের ইলিয়াস আলী গুম হয়েছে, তার পরিবার বিচার চায় না? 3 বার শেখ হাসিনার কাছে দেখা করে না ইলিয়াস আলীর ওয়াইফ? বিচার পেয়েছে? বিচার তো পায় নাই। তো এখন সেই ঘটনাগুলো বেরিয়ে আসছে। বিডিআর হত্যা হয়েছে, এই ফ্যামিলিগুলার এখন যে লোমহর্ষক ঘটনাগুলো বর্ণনা করছে, এখন বের হয়ে আসতেছে ঘটনা কি ঘটেছিল। তো বিচার তো আমরা অবশ্যই চাই। আর আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর জাহিদুর রহমান, গুম, হত্যা, জুলাই গণহত্যা, এসবের বিচার নিশ্চয়ই হবে, কিন্তু যে শ্বেতপত্র, আমরা অর্থনীতির শ্বেতপত্র উঠে এসেছে, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, দেশের ভিতরে দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা, তার আসলে কি হবে? তার কি সেই দিকে কি এগুচ্ছে, বা সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি? কিছু পদক্ষেপ শুরু হয়েছে, যদিও সরকার দেরি করেছে। সরকার আসার পর খুব দ্রুত যে কমিশনটার রিস্ট্রাকচারিং করা দরকার ছিল, সেটা হচ্ছে দুদক। কিন্তু খেয়াল করবেন, দুদকের রিস্ট্রাকচারিং অনেক দিন পরে এসে হলো, খুবই দুর্ভাগ্যজনক। সো এই কমিশনটা দ্রুত করা এবং সেই কমিশন কাজ শুরু করে দেয়া, কারণ হচ্ছে আপনাকে জেনুইনলি অভিযোগ করতে হবে। এই অভিযোগ সরকারের বিরুদ্ধে আছে এবং এটা সঠিকও না। আপনি যে কেউকে ঢালাওভাবে বিভিন্ন হত্যা মামলার সাথে কানেক্ট করে দিচ্ছেন, অথচ আওয়ামী লীগের প্রচুর অলিগার কাছে যাদের এই লুটপাটের জন্যই ধরতে পারতেন। আমাদের অভিযোগ তো ছিল এই সরকার ভয়ঙ্কর লুটপাট করেছে। আমি আরেকটা জিনিস আপনার সাথে অ্যাড করতে চাই। আমাদের আরেকটা মারাত্মক ক্রাইম নিয়ে আমরা কম আলোচনা করি, আমাদের নির্বাচন ব্যবস্থা যারা ধ্বংস করেছে। বাংলাদেশের এই যাবতীয় দুঃখ, যাবতীয় ডিজাস্টারের মূল হচ্ছে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা। সুতরাং 14, 18, 24, বিশেষ করে 2018 যেই নির্বাচনে রাতে সিল মারা হয়েছে, এর সাথে তো বহু মানুষ জড়িত। সরকারের লোকজন, মানে আমাদের প্রশাসনের আমলাতন্ত্রের লোকজন, পুলিশ, রাজনৈতিক দলের লোক, নির্বাচন কমিশন, ওই সিএসি বহাল তবিয়তে আছে না এখনো? তার কমিশন পুরোটা বাংলাদেশে বহাল তবিয়তে আছে না?
তাদের লিস্ট কোনো রেসপন্সিবিলিটি তারা নিয়েছিলেন? লিস্ট থাকলে ওনারা পদত্যাগ করতেন, নির্লজ্জের মতো চেহারা দেখাতেন, এরপরও চেহারা দেখান তো তারা। সো এই ক্রাইমগুলোরও তো বিচার হতে হবে। যে ডিসিরা রিটার্নিং অফিসার ছিলেন, প্রায় সবাই পদে আছে, ট্রেনে রিপোর্ট এসছে, তো কি করেছি আমরা? কথার কথা, শেখ হাসিনা ফোন করে বলেছে তোমাকে রাতে সিল মারতে হবে। ইউ শুড নট ডু দ্যাট। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি শেখ হাসিনার চাকর না। সো আপনার ডেক্লাইন করা উচিত ছিল। কেউ কোনোদিন আপনাকে বেআইনি আদেশ মানতে কেউ বাধ্য করতে পারে না। সো এরকম ভাবে অনেক অনেক অপরাধ, এই জন্য বলছি অপরাধ অসীম, অপরাধ অসীম। এমনকি কোনো কোনো ক্ষেত্রে যে মানবতাবিরোধী অপরাধ সহ গুম খুন, এগুলো আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু নির্বাচনটাকে ম্যানিপুলেট। আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই নির্বাচনের কথা বলছি, সংস্কার হয়তো কিছুটা হবে, সংস্কারের কথাও বলছি, কিন্তু সুষ্ঠু যে রাজনীতি বা রাজনৈতিক যে ধারা সেটি কি ফিরবে বাংলাদেশে? নির্বাচন ঠিকঠাক মতো হতে থাকে। নির্বাচন ঠিকঠাক মতো হতে হলে যদি আপনি দিতে চান, ধরুন আপার দল ধরলাম নির্বাচন হলো, ক্ষমতায় আসলো, এবং ওনারাও যদি শেখ হাসিনার মতো ইলেকশন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকতে চান, ওনারা আবার শেখ হাসিনা হয়ে যাবেন। কিন্তু ওনারা যদি মনে করেন নির্বাচন হবে, রাজনৈতিক দলকে ঠিক হতে হবে, কারণ আপনাকে 5 বছর পর মানুষের সামনে দাঁড়াতে হবে। তো আপনার অন্যান্য ইনস্টিটিউটগুলো আপনাকে চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। যে 5 বছর পর রাজনৈতিক যে সংঘাত, সেই সংঘাতে মানুষের প্রাণহানি ঘটবে, এই ধরনের না, ঘটবে না। আপনি ভোট দেবেন, আপনি মানুষের সামনে পড়বেন, সুতরাং আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। আপনি ইভেন, আমি খুব ক্রুড ভাবে বলি, আপনি যদি মনে করেন বিরোধী দলকে পেটাবেন, কিন্তু আপনার মাথায় যদি এটা থাকে যে 5 বছর পর নির্বাচন হবে এবং আমি হারতে পারি, আপনি অত পেটাবেন না বিরোধী দলকে, অত গায়েবী মামলা করবেন না, এত গুম খুন করবেন না। জি, আমি শামা ওবায়েদ, আপনার কাছে শেষ প্রশ্ন। আসলে নির্বাচন কেন্দ্রিক উত্তাপ বাড়ছে দেশে, সংস্কারও হবে, প্রতিযোগিতাও কিন্তু বাড়ছে। বিএনপির সঙ্গে অন্যান্য দলের কি কোনো দূরত্ব বাড়ছে কিনা নির্বাচন কেন্দ্রিক? বিএনপির কাজ করছে, অন্য দল অন্য দলের কাজ করছে। সবাই তো ভোটে যারা ভোটের রাজনীতি করে, যারা ভোটে দাঁড়ায়, তারা তো নিজেদের একটা ন্যারেটিভ আছে, নিজেদের একটা তারা তো ইলেকশনের ব্যাপারে তাদের কথা থাকবে, তারা বলছে। বিএনপির কথা বলছে। বিএনপি বর্তমানে তো কোনো অ্যালায়েন্সে নাই। আগামী দিনে আমরা কোনো অ্যালায়েন্সে যাব নাকি সেটা সময় বলে দিবে। কিন্তু বর্তমানে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন নিয়ে খুবই ক্লিয়ার। 31 দফা নিয়ে আমরা খুব ক্লিয়ার, এবং এই 31, আপনি যে প্রশ্নটা ভাইকে করলেন, এইটাই 31 দফাই তার উত্তর বিএনপির কাছে। কারণ আমরা এটা ইমপ্লিমেন্ট করবো, এটা বদ্ধপরিকর। এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই দুটো এলিমেন্ট যদি প্রত্যেকটা সেক্টরে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত একটা পার্লামেন্ট হবে। মানে আমরা চাই আমরা এমন মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। আমি একজন রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও, একটা দল করা সত্ত্বেও, কিন্তু আমি ক্লিয়ারলি এটা বলতে চাই যে আমি অ্যাজ নাগরিক ফিল করি যে বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। মানুষ কিন্তু প্রার্থী থেকে ভোট দিবে এখন। মানুষ নট অলওয়েজ শুধু দল দেখে ভোট দিবে। তো সুতরাং রাজনৈতিক দলগুলোরও কিন্তু এমন একটি জায়গায়, স্বচ্ছতার জায়গায় প্রার্থী বাছাই থেকে শুরু করে সবকিছু নিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে যেই দলই সরকারে আসুক না কেন, তারা যেন একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সংসদ বাংলাদেশকে দিতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বড় দল, সেক্ষেত্রে আসলে সুষ্ঠু রাজনীতি কি ফিরবে? নির্বাচনের কথা বলছেন, আপনারা সংস্কার করবেন, অবশ্যই আমরা তো খুবই অপটিমিস্টিক। এত কিছুর পরেও, এত মানে কিছু ঘটার পরেও, ত্যাগের পরেও, যদি আমরা একটি স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে না পারি নিজেদের মধ্যে গোলযোগের কারণে, মানে তাহলে কিন্তু অত্যন্ত দুঃখজনক। ক্ষমতার লোভ কি হয়, ক্ষমতার লোভে, সেটা আমরা শেখ হাসিনার পরিণতি দেখেছি। এখন ইন্টারিম সরকারে যারা আছে তাদেরও সেটা মনে রাখতে হবে, এবং বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় বা সরকার গঠন করতে চায় তাদেরও সেটা মনে রাখতে হবে। সো ক্ষমতার অপব্যবহার করার থেকে আমাদের সকলে দূরে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ শামা ওবায়েদ, ডক্টর জাহিদুর রহমান, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।